হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আচ্ছা, আজকে যে ভিডিওটা হতে চলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। আমি প্রতিটা ভিডিওতে বলি যে প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট, তো সত্যিকারই ইম্পর্টেন্ট সকলের জন্য ভিডিওটা। তো আজকের যে ভিডিওটা বেসিক্যালি স্পেশাল ভিডিও। কেন স্পেশাল ভিডিও বলছি? কারণ আজকের যে ভিডিওটা আমি যে টপিকের উপর করতে যাচ্ছি, সেই টপিকটা হচ্ছে এমন একটা জিনিস যে ভিডিওর মধ্যে থেকে তুমি সব কিছু শিখে নেবে। একটা ভিডিও এনাফ পুরো স্টক মার্কেট বা অপশান ট্রেডিংয়ের জন্য এনাফ। আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি, ঠিক আছে? তো ভিডিওটা একটু লম্বা হবে হয়তো, যদি একটু বোরিংও হয় তো থেমে থেমে দেখো, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। কারণ ভিডিওর মধ্যে মাঝে মাঝেও আমি এমন ইম্পর্টেন্ট কথা বলি যেটা তোমার জন্য হয়তো মিস হয়ে যেতে পারে, ঠিক আছে? যেটা তোমার শোনা উচিত, তোমার মিস হয়ে যেতে পারে। তো কথা বাইরে রেখে আমি চলে আসবো ভিডিওর মেন টপিকে। মেন কথা হচ্ছে কি, আমাদের সকলেই জানো যে একটা কোনো অপশান ট্রেডিং করতে গেলে যে কী কী জিনিস আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা তো শুনেছো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি টপিকগুলো একটু লিখে নিই ঝপঝপ করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? চার্ট প্যাটার্ন ইম্পর্টেন্ট, ওকে? চার্ট প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি চাইলেও ভিডিওটাকে 1.25x দেখতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা প্লিজ ক্লিয়ারলি পুরোপুরি শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটা পয়েন্ট বোঝার চেষ্টা করো যে আমি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছি, ঠিক আছে? আমি কোনো দিন সাধারণত এই সমস্ত ভিডিও ইউটিউবে ছাড়ি না, এগুলো আমার কোর্সেই আমি আপলোড করি। তো আমি ভাবলাম যে অনেকে যারা ইউটিউবে শেখার চেষ্টা করে, অনেকেই অ্যাফোর্ড করতে পারে না কোর্স, এই কারণে আমি ভাবলাম যে একটা ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? তো দেখো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন জানা উচিত, প্রাইস অ্যাকশন জানা উচিত, ঠিক আছে? প্রাইস অ্যাকশন জানা উচিত। আর যারা এই সমস্ত টপিক জানো না, ঠিক আছে, কমেন্ট করতে পারো। তো আমি এই সমস্ত টপিকের উপরে ভিডিও আনিনি, যদিও ক্লিয়ারলি আমি কিছু না কিছু টাচ করে গেছি এর মধ্যে থেকে, কিন্তু ক্লিয়ারলি আমি এই সমস্ত উপর প্রপার ভিডিও আনিনি। তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই বানাবো, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পর, ঠিক আছে, তোমার যদি ইন্টারেস্ট লাগে, তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওর বোঝানোর টেকনিকটা ভালো লাগছে তোমাদের, তো ডেফিনেটলি কমেন্ট করতে পারো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? ওকে, সাবস্ক্রাইব করলে আমার একটা রিওয়ার্ড আসে, আর কিছুই না গাইস, তোমরা জানো, ঠিক আছে? একটা মোটিভেশন মেলে ভিডিও করার জন্য। ওকে, তো দেখো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, এসব কিছু তো রয়েছে। আর সবচেয়ে যে মেন জিনিসটা, সেটা সবার মুখ থেকে শুনবে যে সাইকোলজি বস। সাইকোলজি জিনিসটা খুব ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের জন্য, ঠিক আছে? তো এই চারটে জিনিস ছাড়াও, ঠিক আছে, আমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রিস্ক, ঠিক আছে? রিস্ক রেওয়ার্ড রেশিও, ঠিক আছে? রিস্ক। তো এই রিস্ক যে জিনিসটা, এই জিনিসটা মানে এই জিনিসটার ভূমিকা কতটা, এই জিনিসটার ভূমিকা, এগুলো যদি পুরোটা, এই সবগুলো যদি ভূমিকা যদি ধরুন সবগুলোর ভূমিকা যদি 10% হয়, এর ভূমিকা 90%, ঠিক আছে? এর ভূমিকা 90%। যদি আমার কথার সাথে যদি সহমত তোমরা যদি কেউ নাও হয়ে থাকো, ঠিক আছে? কারণ আমি একটা জিনিস বলি যে ট্রেডিংয়ে সবার স্ট্র্যাটেজি আলাদা আলাদা রকম হয়ে থাকে, সবার সাইকোলজি আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে? তো নাও মিলতে পারে, তো আমার সাইকোলজির সাথে তোমার সাইকোলজি নাও মিলতে পারে। তুমি অন্য কোনো স্ট্র্যাটেজি বা অন্যভাবে তুমি হয়তো ট্রেড করতে পারো, ঠিক আছে? যেমন মার্কেটে অনেকে বলে যে 90% লস করে, 10% প্রফিট করে। অনেকে বলে না না, 99% লস করে, 1% প্রফিট করে। তো এরকম যেরকম ডিবেট রয়েছে, আমার কথার মধ্যে তোমার কথার সাথেও ডিবেট থাকতেই পারে, ঠিক আছে? সে সমস্ত বিষয় নিয়ে কমেন্ট করো না, ঠিক আছে? দেখো, আমি যে জিনিসটাকে মনে করি যে রিস্ক যে জিনিসটা, সেটা 90% ভূমিকা করে, ঠিক আছে? ভূমিকা থাকে এই অপশান ট্রেডিংয়ের জন্য। এবং কেন সেটা জানার চেষ্টা করব। দেখো, একটা ভিডিওর মধ্যে বলি সমস্ত কিছু জিনিস শেখাবো, তো তাহলে ভালো করে মন দিয়ে শেখার চেষ্টা করো, ঠিক আছে? প্রথমে যে জিনিসটা শেখাবো, সেই জিনিসটা হচ্ছে যে মার্কেটে তুমি ট্রেন্ড লাইন কীভাবে টানবে, ঠিক আছে? সিম্পলি আজকে যে মার্কেটটা হয়েছে, পুরো স্টক মার্কেটকে বোঝানোর জন্য, পুরো অপশান ট্রেডিংকে বোঝানোর জন্য এনাফ মার্কেট, ঠিক আছে? দেখো গাইস, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে? মার্কেট এখান থেকে ওপেন হয়ে এখান থেকে বড় একটা গ্যাপ আপ হয়েছিল, ঠিক আছে? বড় একটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর, ওকে, এক মিনিট, জাস্ট এ মিনিট গাইস, হ্যাঁ, ওপেন হওয়ার পর এখান থেকে মার্কেট উঠে এখান থেকে ফল হয়েছে, ওকে? আবার এখান থেকে উঠেছে, আবার ফল হয়েছে, আবার উঠেছে, আবার ফল হয়েছে, ঠিক আছে? আবার উঠেছে, আবার ফল হয়েছে। এবার তোমরা অনেকেই শুনেছো যে হায়ার হাই লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা দেখো হায়ার হাই,
ঠিক আছে, এটা হাই এক রকমের। আচ্ছা এটা এটা লোয়ার হাই, ঠিক আছে, এটা লোতে বানিয়েছে, এটা হচ্ছে লোয়ার হাই। ওকে, আচ্ছা তারপর এটা দেখো, এটা আবার তার নিচে লোয়ার হাইটা, ঠিক আছে। আচ্ছা এই যে হাইটা, এই যে হাইটা, এটা হচ্ছে লোয়ার হাই বলবো, কিন্তু ঠিক সেরকম লোয়ার হাই বলবো না, কারণ এর উপরে এটা বানিয়েছে। ভালো করে খেয়াল করবে, আমরা যখন প্রাইজেকশন শেখাই, মানে যখন মানে আমি যখন কি বলবো, যখন আমি ভিডিওর মধ্যে শেখাই বা কোনো কেউ যখন শেখাবে, তখন দেখবি তারা উদাহরণ দেয়, দেখো তোমরা দেখেছো এরকম মার্কেট উঠছে, এরকম উঠছে, এরকম উঠছে, এরকম উঠছে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে হায়ার লো, ঠিক আছে, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, ঠিক আছে। আর এটা কি হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার হাই। কেন হায়ার হাই? এর হাইয়ের থেকে এর হাই বেশি, এর হাইয়ের থেকে এর হাই বেশি, ঠিক আছে, সেই কারণে এটা হায়ার হাই। আর এটা হায়ার লো, এটা হায়ার লো, এটা হায়ার লো, এর লো থেকে এর লোটা একটু বেশি উঁচুতে, এর লো থেকে এর লোটা বেশি উঁচুতে, সে কারণে এইগুলো হায়ার হাই আর এইগুলো হায়ার লো, ঠিক আছে। তো সিম্পলি সেই জিনিসটা মার্কেটও আমরা দেখতে পাচ্ছি, মার্কেট এরকম হয় বলে আমরা এই হাইপোথেটিক্যাল জিনিস, এই জিনিসটা পুরো হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানেটা কি? হাইপোথেটিক্যাল মানে হচ্ছে আইডিয়াল সিনারিও, আইডিয়াল যেটা মার্কেটে মানে হয়, কিন্তু পারফেক্টলি আমরা যেভাবে ড্র করি সেই জিনিসটা হয় না। দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মার্কেটের সাথে হাইপোথেটিক্যাল বা আইডিয়ালের মধ্যে পার্থক্য কী। আইডিয়ালি যখন আমরা ড্র করছি বা স্কেচ করছি, তখন দেখো গাইস, মার্কেটকে আমরা কিন্তু একটা ট্রেন লাইন দ্বারা যুক্ত করতে পারি এইভাবে কিন্তু, ঠিক আছে। হায়ার হাইগুলোকে যুক্ত করলাম আর হায়ার লোগুলোকে এইভাবে যুক্ত করলাম, তাহলে এইভাবে কিন্তু গাইস ট্রেন লাইন টানতে হয়, ঠিক আছে। এইভাবে দেখতে পাচ্ছ, হায়ার হাইগুলোকে যুক্ত করলাম আর এইভাবে একটা হায়ার লোগুলোকে যুক্ত করলাম, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে মার্কেটে, এখানে ভালো করে দেখো, মার্কেটে হায়ার হাই লোয়ার লো তো বানিয়েছে, এখানে এগুলোকে বলা হবে কি হায়ার লো, হ্যাঁ হায়ার লো, না না এগুলোকে হায়ার লো বলা হবে না, সরি গাইস, এগুলোকে বলা হবে লোয়ার লো। কি বলা হবে? লোয়ার লো, লোয়ার লো, এগুলো হচ্ছে লোয়ার লো, ঠিক আছে, এগুলো হচ্ছে লোয়ার লো, ঠিক আছে। এখন দেখো গাইস, পারফেক্ট কি বানিয়েছে, ভালো করে ভাবো, পারফেক্ট কিন্তু কোনোদিন মার্কেট বানায় না, ঠিক আছে। মার্কেট কিন্তু কোনোদিন পারফেক্টলি বানায় না। আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন আঁকার চেষ্টা করি, এইভাবে এইভাবে যদি আঁকার চেষ্টা করি, এইভাবে যদি আঁকার চেষ্টা করি, তাহলে দেখো কোথা থেকে কাট করছে, এখান থেকে কিছুটা বার হয়ে গেছে, এখান থেকে কিছুটা বার হয়ে গেছে, ঠিক আছে, বা এখানে টাচ করেনি, এটা এখানে টাচ করেনি, তো এই জিনিসগুলো কিন্তু হয়। আচ্ছা লোয়ার লোগুলোকে যদি আমি জয়েন করার চেষ্টা করি, দেখি ভালোভাবে টাচ হবে, সেভাবেও টাচ হচ্ছে না, দেখতে পাচ্ছ এখানটা ভালো করে টাচ হয়নি, এখানে ভালো করে টাচ হয়নি। তাহলে মার্কেটে সব কিছু কিন্তু হাইপোথেটিক্যাল, মানে কোনো কিছুই পারফেক্টলিভাবে কিন্তু কাজ করে না, এটা জিনিস কিন্তু তাহলে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এবার যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, সেটা আমি শেখাবো যে কীভাবে ট্রেন লাইন ড্র করবে, ঠিক আছে। এখানটায় তোমরা যাবে, এখানে দেখতেই পাচ্ছ আমার অ্যারোটা দেখতেই পাচ্ছ, এই ফাংশানে যাবে, ট্রেন লাইন ফাংশানে যাবে। তো ট্রেন লাইন ফাংশানে গিয়ে এখানে দেখবে ট্রেন লাইন টুলস বলে এখানটা একটা ছোট্ট অ্যারো মতো আছে, তো এখানে ক্লিক করলে অনেকগুলো চার্ট প্যাটার্ন মানে অনেকগুলো পরপর টুলস খুলে যাবে। সেখান থেকে তুমি প্রথম যেটা সিলেক্ট করবে, ট্রেন্ড লাইন জিনিসটা সিলেক্ট করবে। ট্রেন লাইন সিলেক্ট করে নিয়ে এই যে হায়ার লোগুলোকে কী করবে, জয়েন করবে, ঠিক আছে। এই যে এখানটায়, এই যে সরি হায়ার হাই বলছি, এখানটা যখন নিচে নামবে, জিনিসটা একবার বলে দিই, যখন নিচে নামবে, ঠিক আছে, যখন ধরো মার্কেট এইভাবে নিচে নামছে, এইভাবে যখন নিচে নামছে, তখন এই জিনিসটাকে কি বলবো, এই জিনিসটাকে বলবো লোয়ার হাই, লোয়ার হাই, এটা কি বলবো, লোয়ার হাই, এটাকে বলবো লোয়ার হাই, কারণ এই হাইটা লোতে বানিয়েছে, ঠিক আছে, এই হাইটা লোতে বানিয়েছে, এই হাইটা এর লোতে বানিয়েছে, সেই কারণে এটা লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। আর এটা কি লোয়ার লো, এর নিচে মানে এর আগে ধরো এখানটায় কোনো একটা বানিয়েছিল, ঠিক আছে, এখানটা ধরো কোনো একটা বানিয়েছিল এই জায়গাটা, তো এর সাপেক্ষে এটা লোয়ার লো, এর সাপেক্ষে এটা লোয়ার লো, এর সাপেক্ষে এটা লোয়ার লো। তো যেহেতু মার্কেট এখানে দেখতে পাচ্ছি আমরা এইভাবে নিচে নেমেছে, এইভাবে নিচে নেমেছে, তাহলে আমরা নিচের যে এই যে লোয়ার লোগুলোকে যুক্ত করবো আর লোয়ার হাইগুলোকে আমরা জয়েন করবো ট্রেন লাইনের সাহায্যে, ঠিক আছে। এটা তোমরা যদি ভালোভাবে মার্কেটকে অবজার্ভ করো, তোমরা কিন্তু মার্কেট যখন চলবে লাইভ মার্কেট, তখনই কিন্তু ইজিলি ড্র করতে পারবে, ঠিক আছে। তাহলে এই দেখো, এখানটা দেখো আর এখানটা দেখো, এই মিনিমাম 2 থেকে 3টে আমাদের দেখতে হবে যাতে জয়েন্ট হয়। তো আমাদের এই জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে।
আচ্ছা, এবার লোয়ার লোগুলোকে আমরা জয়েন করব, আবার এখানে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক করে এখান থেকে এই যে লোয়ার লোগুলোকে জয়েন করার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছ গাইস, মার্কেট কিন্তু এই যে ট্রেন লাইনের মধ্যেই কিন্তু ফ্ল্যাকচুয়েশন করেছিল। ভালো করে বোঝার চেষ্টা করো, মার্কেট কিন্তু এই যে এখান থেকে উঠেছিল, এখানে নেমেছিল, ঠিক আছে, এইটুকুনি ছেড়ে দাও, এখান থেকে উঠেছিল, এখানে নেমেছে, এখানে উঠেছিল, এখানে নেমেছে। তাহলে এর মধ্যে আমরা কীভাবে ড্র করতে হয় ট্রেন লাইন, সেটা কিন্তু আমরা শিখে নিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের ট্রেন লাইনটা ড্র করতে হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবে সেটা কিন্তু আমার অন্য একটা ভিডিও রয়েছে, সেখান থেকে তুমি চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। কিন্তু এখানে শেখালাম যে ট্রেন লাইন কীভাবে ড্র করতে হয়। ওকে, আচ্ছা, ট্রেন লাইনের পর আমাদের জানতে হবে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এখানে একটা জিনিস বলে রাখি, দেখো মার্কেট এখান থেকে কিন্তু ব্রেকআউট দিয়ে আবার এখান থেকে সাইড বেস হয়ে গেল। তাহলে এখানে একটা ফার্স্ট পয়েন্ট বুঝতে হবে যে মার্কেট যেভাবে ফলো করছিল, যে লোয়ার লো বা লোয়ার হাই যেভাবে বানিয়ে এই একটা জোনের মধ্যে চলতে পারতো, তাহলে মার্কেট যেহেতু ব্রেক করলো, সাইড বেস হয়ে গেল, ঠিক আছে, এই যে জোনটা থেকে বের হয়ে গেল, তাহলে মার্কেটে কিছু একটা পরিবর্তন বা চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। এটা তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে এইভাবে তো চলতে পারতো না, তো চললো না কেন, তাহলে নিশ্চয়ই মার্কেটে কোনো একটা চেঞ্জ আসতে চলেছে। অপারেটররা কিছু না কিছু একটা করতে চাইছে, ঠিক আছে। এখন আমি একটা জিনিস বলে রাখি, সেটা কি, তোমাদের যে জিনিসটা আমি বলেছি যে এই ভিডিওর মধ্যে সব কিছু শিখিয়ে দেবো, সেই কারণে আমি বলবো যে মার্কেটের সবচেয়ে যে মেন ইম্পর্টেন্ট জিনিসটা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা আমি আমার কোর্সের ভিডিও আমি ভেবেছিলাম যে লাস্টে গিয়ে বলবো, সেটা তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। সেই জিনিসটা হচ্ছে কি গাইস, মার্কেটে একটা ভিউ পয়েন্ট রাখতে হয়, ঠিক আছে। আমি আগেও বলেছি মার্কেটে কোনো ভিউ পয়েন্ট রাখবে না, কল সাইডে যাক বা পুট সাইডে যাক, কোনো ভিউ পয়েন্ট রাখবে না, এটা বিগিনারদের জন্য সুইটেবল। কিন্তু তুমি যখন মার্কেটে কিছুদিন কাটিয়ে ফেলবে, তখন তোমরা বুঝতে পারবে যে মার্কেটে একটা ভিউ পয়েন্ট রাখা উচিত। কীরকম ভিউ পয়েন্ট রাখা উচিত না, প্রিভিয়াস ডে বা গত 2-3 দিন ধরে মার্কেট কীরকমভাবে পারফরমেন্স দিয়েছে, আজকের কীভাবে দিতে পারে, ঠিক আছে। এফআইআই ডিআইআই সেলিং করলো না বাইং করলো, তার উপর ভিত্তি করে কীভাবে কী প্রভাব পড়তে পারে, ঠিক আছে, সেটা পজিটিভ রেজাল্ট কি নেগেটিভ রেজাল্ট, বা ডাউ জোন্স বা ফরেক্স মার্কেট কীভাবে ট্রেড হয়েছে আজকের এই ফরেক্স মার্কেট, কীরকম সিনারিও, প্লাসে না মাইনাসে। তো এই সমস্তর উপর ভিত্তি করে, নিউজের উপর ভিত্তি করে আমরা একটা হাইপোথেটিক্যালি একটা ভাবতে পারি যে কি হতে চলেছে মার্কেটে পরের দিন, ঠিক আছে। আমরা গেস করতে পারি যে পরের দিন মার্কেট উপরে উঠবে। বা আমরা যদি স্টকগুলোকে খেয়াল করি ভালো করে, তোমরা যদি বুঝতে চাও যে আজকের কোনো একটা ইন্ডেক্স বা আজকের কলে যাবে কি পুটে যাবে, যদি এই জিনিসগুলো জানতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। বিশেষ করে সব কিছু নিফটি ফিফটিকেই স্ট্রং মানা হয়। তো নিফটি ফিফটির আন্ডারে যে 50টা স্টকস রয়েছে, সেই 50টা স্টকসের মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজওয়ালা যে স্টকগুলোকে তোমরা ওয়াচ লিস্টে রাখবে। ওয়েটেজওয়ালা স্টক মানে কি, যে সমস্ত স্টকের প্রভাব নিফটি ফিফটির উপর পড়ে, ঠিক আছে, যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা মোটরস, টাটা স্টিল, এই সমস্ত যে সমস্ত স্টকসের ওয়েটেজগুলো নিফটি ফিফটিতে বেশি, সেইগুলোকে ওয়াচ লিস্টে রাখবে এবং তাদের পারফরমেন্স দেখবে। তারা কি ব্রেকআউট পজিশনে রয়েছে, তারা এক সপ্তাহ ধরে কীরকম পারফরমেন্স দিচ্ছে বা 2-3 দিন ধরে কীরকম পারফরমেন্স দিচ্ছে, রিলায়েন্স কীরকমভাবে পারফরমেন্স করছে, বা এইচডিএফসি কি আজকে উঠতে পারে কি নামতে পারে, এদের কী রকমভাবে নিউজ চলছে, এদের সেই সমস্ত জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তো সমস্ত কিছুর উপর যদি ভিত্তি করে আমরা যদি মনে করি যে মার্কেটে যেমন আজকে আমার মার্কেটে ভিউ পয়েন্ট ছিল, যারা টেলিগ্রাম চ্যানেলে রয়েছে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তারা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের একটা মার্কেটে ভিউ পয়েন্ট ছিল যে আজকের মার্কেট একটু নামতে পারে আর দিনের শেষে হয়তো উঠতে পারে। হ্যাঁ, এটা আজকের হয়েওছে। এবার বলবে যে দাদা ওরকম হয়েছে বলে বলেছো, অ্যাকচুয়ালি না, ওরকম না। অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো যে ডাউ জোন্স আজকের কিন্তু আগের দিন আর ডাউ জোন্স কিন্তু নেগেটিভ ছিল, ঠিক আছে, ডাউ জোন্স নেগেটিভ ছিল। সেই কারণে আমার প্রথম মাথায় ট্রিগার এটাই হয়েছিল যে ডাউ জোন্স যেহেতু নেগেটিভ, ইউএস মার্কেট যেহেতু নেগেটিভ, অনেক সময় ইউএস মার্কেটের প্রভাব স্টক মার্কেটের উপরে একদমই পড়ে না, আবার মাঝে মাঝে পড়ে। তো সেটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, যে তুমি যতদিন মার্কেটকে সময় দেবে তখন ধীরে ধীরে বুঝতে পারবে যে কখন পড়তে পারে কি কখন পড়তে পারে না, বা না পড়লেও প্রবলেম নেই, ঠিক আছে, তবু একটা আইডিয়া পাওয়া যায়। যেহেতু নেগেটিভ ছিল, সে কারণে একটা মাথায় কোথাও ট্রিগার করে যে একটা
একটা সেলিং আসতেই পারে, ঠিক আছে, একটা সেলিং আসতে পারে, কিন্তু ওভারঅল মার্কেটের যে সেন্টিমেন্ট বুলিশ, সেই কারণে আমরা বলতে পারি যে মার্কেট একটা উপর দিকে যাওয়ার চান্স রয়েছে। বা একটা তুমি যদি দেখবে যে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল, আর আমি সেটা দেখিয়েওছিলাম। ডেইলি টাইম ফ্রেমে তোমরা যদি নিফটি ফিফটিকে খোলো তাহলে দেখতে পাবে যে নিফটি ফিফটি একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে বারবার কিন্তু নিচে নেমেছিল, তো সেই লেভেলটা ব্রেক করার চেষ্টা করছে। তোমরা যদি এখানে দেখো, তোমাদেরকে দেখিয়েও দিই, চলো দেখিয়েই দিই, ঠিক আছে, যে কেন আমি বলতে চাইছিলাম। দেখো নিফটি ফিফটির আজকে 22,514 অল টাইম হাই টাচ করেছে। এখন দেখো যদি আমি যদি 1 ডের যদি টাইম ফ্রেমে যাই, ভালো করে চেষ্টা করো দেখার চেষ্টা করো গাইস। দেখো 1 ডে টাইম ফ্রেমে যদি আমি আগে থেকে এটা টেনে রেখেছিলাম, আগের দিন যাই হোক আমি করছিলাম, তো দেখো গাইস ভালো করে খেয়াল করো, এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। দেখো মার্কেট কিন্তু দেখো 1 ডে বড় টাইম ফ্রেমে কিন্তু কথা বলছি, দেখো 1 ডেতে কী হয়েছে, এরকমভাবে উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, এই যে নামাটা কিন্তু অনেক বড় নামা, ঠিক আছে। আচ্ছা এই যে লোয়ার হাইগুলোকে, লোয়ার হাই না হায়ার হাইগুলোকে আমি যুক্ত করেছি, এটা হায়ার হাই, ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে, হায়ার হাইগুলোকে এখানে কিন্তু পুরো পারফেক্টভাবে কিন্তু ট্রেন লাইনের ভাবে ড্র করা গেছে, দেখতে পাচ্ছ গাইস, ঠিক আছে। এইভাবে ট্রেন লাইন টানতে হয়, আর এভাবেও তোমার ট্রেন লাইন টানতে পারতে এইভাবে, ঠিক আছে। এখন দেখো এই যে এই জোনের মধ্যে চলতেই পারতো, ঠিক আছে, এখান থেকে ব্রেক করে এই যে এটাও ব্রেক করে নিচে নেমে গেছে, এবং এখান থেকে কিন্তু ওরা চেষ্টা করে এখান থেকে একটা ছোট্ট মতো পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাক নিয়ে তাহলে পরের দিন কি এখানে যেহেতু পুল ব্যাক নিয়েছে, তাহলে এ আবার নামবে, এখান থেকে নামতেই পারে, কিন্তু সেটা মানে রেয়ার কেসে ধরে নেবো, সেটা সম্ভাবনা খুবই কম। কারণ দেখো মার্কেট একটা ট্রেন এইভাবে একটা ফলো করছে, ঠিক আছে, এইভাবে একটা ফলো করছে, বড় টাইম ফ্রেমের কথা বলছি, ঠিক আছে, বড় টাইম ফ্রেমের কথা বলছি, এইভাবে ফলো করছে। তো ফলো করতে করতে এখান থেকে আবার বড় একটা নেমেছে, ফল হয়ে সেটা রিকভারি করার চেষ্টা করছে, আবার একটা পুল ব্যাক নিয়ে আবার সেখান থেকে ওঠারই চেষ্টা করবে উপর দিকে, সেখান থেকে আবার নামবে কেন, এটা বোঝার চেষ্টা করতে হবে। তো সেইখান থেকে আমরা বুঝতে পারি যে মার্কেটে আজকের একটা বুলিশ সেন্টিমেন্ট দেখতে পারি। তো এইভাবে একটা মাথায় বা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের একটা আইডিয়া বা চলে আসার কথা যে আজকের মার্কেট উঠতে পারে কি নামতে পারে, এটাই হচ্ছে সিক্রেট গাইস, ঠিক আছে, যেটা তো আমাকে সাধারণত কেউ বলবে না। অনেক রকমের 4 ঘন্টার, 1 ঘন্টার, 1 দিনের, 1 মাসের বা 1 বছরের টাইম ফ্রেমে কি দেখবো যে 1 বছর টাইম ফ্রেমে কীরকম সেট আপ বানাচ্ছে, ঠিক আছে, এটা লং টার্মে কথা বলছি, ঠিক আছে। মানে এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা না বিয়ারিশ হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু আমরা একটা বুঝতে পারবো এখান থেকে, ঠিক আছে গাইস। তো ওকে, তো এখন চলে আসি যেটা বোঝাচ্ছিলাম, ঠিক আছে। এবার যে মেন যে জিনিসটা সেটা চলে আসবো, যে আমি কতগুলো টপিক বলেছি, যে ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, সাইকোলজি আর রিস্ক রিওয়ার্ড রেশিও, ঠিক আছে। তো এখানে দেখো গাইস মার্কেট কি হয়েছে, কি হলো, ওকে, হ্যাঁ মার্কেট কী হয়েছে, এই যে জোনের মধ্যে চলছিল, আচ্ছা এটা নিফটি ফিফটি, আচ্ছা আমি ফিন নিফটি খুলেছিলাম, যাই হোক আমি ফিন নিফটি খুলে দেখাচ্ছিলাম। মার্কেট এই জোন থেকে বার হয়েছে। এখন অনেকে বলবে দাদা মার্কেট হয়ে যাওয়ার পরেই তুমি বলছো, না একদম না, মার্কেট হয়ে যাওয়ার পরে না, মার্কেট হয়ে যাওয়ার পরেই তো আমাকে বলতে হবে নাকি, কিন্তু মার্কেট হওয়ার আগেই তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে থাকো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো তো বুঝতে পারবে যে আমি কখন কী বলি, তোমরা বুঝতেই পারবে, যদি জয়েন না হও জয়েন হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা এবার যে মেন যে টপিকটা সেটা হচ্ছে কি, তাহলে আগের দিন তোমরা দেখবে যে আজকের ভিডিওটা বানাচ্ছি 4 এপ্রিল, ঠিক আছে, আমার ভিডিওটা ছাড়তে হয়তো 5 এপ্রিল হয়ে যাবে। তো তোমরা 3 এপ্রিলকে দেখবে যে এফআই আর ডিআই এর ডেটাটা কী ছিল। এফআই আর ডিআই এর ডেটাটা যদি দেখো তাহলে এফআইআই সেলিং করেছিল আর ডিআই বাইং করেছিল, তো বিআই এর বাইংটা একটু বেশি ছিল, এফআইআই সেলিংটা একটু কম ছিল। সুতরাং বলতে পারি মার্কেটে একটা যেহেতু সেলিং করেছে সেই কারণে মার্কেটে একটা ফল আসলেও আসতে পারে, কিন্তু অতটা বড় ফল আসবে না, সেটাকে রিকভারি করে ওঠার চেষ্টা করবে, কারণ ডেলি টাইম ফ্রেমে মার্কেট কিন্তু বুলিশ, আর মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ মার্কেট একটা জোনের মধ্যে ছিল। এবার জোনের মধ্যে ছিল, কোথায় জোনের মধ্যে ছিল সেটা যদি বোঝার চেষ্টা করো তাহলে এখানে দেখতে হবে আমাদের 15 মিনিট কি 30 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। এখানে যদি আচ্ছা 30 মিনিটের ক্যান্ডেলস্টিকটা যদি খুলি তোমরা তাহলে দেখতে পাবে, এই যে এটাই বলছি যে এই যে জিনিসটা শেখাচ্ছি এটা কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকের উপর ভিত্তি করে বলছি, ঠিক আছে, ভালো করে দেখো, ঠিক আছে। আচ্ছা 15 মিনিট না, একটু বড় টাইম ফ্রেমে যদি দেখতে চাই, 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখো কী হবে, হ্যাঁ এই যে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখো গাইস, তোমরা যদি দেখো যে মার্কেট
কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, মার্কেট কিন্তু অল টাইম হাইটা ভালো করে খেয়াল করো। ভিডিওটা বোরিং হতে পারে গাইস, কিন্তু একটুখানি মনোযোগ সহকারে তুমি যদি দেখো পুরো ভিডিওটা, অনেক কিছু কিন্তু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো গাইস, মার্কেট কিন্তু অল টাইম হাই এখানটা নিফটি ফিফটি অলরেডি অল টাইম হাই ব্রেক করে গেছে, ঠিক আছে, অল টাইম নতুন অল টাইম হাই বানিয়েছে। আচ্ছা, তারপরে দেখো গাইস, মার্কেট এই দেখো, ভালো করে খেয়াল করো গাইস, ভালো করে খেয়াল করো, এই যে ট্রেন লাইনটা যে টানলাম, দেখো ভালো করে দেখো, তুমি নিজেই বলবে যেখান থেকে ব্রেক করতে পারতো কি পারতো না, আজকে তুমি নিজে বলতে পারতে। দেখো ভালো করে দেখো, দেখো, ও এটা আগের দিনই ব্রেক করে দিয়েছে গাইস, এটা যদি তুমি দেখো, হ্যাঁ আগের দিন, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এটা কত তারিখে ক্যান্ডেল, ও 4ই এপ্রিল, আজকেরই বানিয়েছে, গুড। তো এইখানটাই দেখো গাইস, দেখো ভালো করে খেয়াল করো। তোমরা বলছিলে না দাদা মার্কেট হয়ে যাওয়ার পরেই সবাই বলতে পারে, তুমি নিজেই দেখো এখানটায়, তুমি নিজেই বলতে পারতে, দেখো মার্কেট এখানটায় ফল হয়েছে, উঠেছে, আবার ফল হয়েছে, উঠেছে, আবার ফল হয়েছে, উঠেছে, আবার ফল হয়েছে, উঠেছে, ঠিক আছে। এখানে একটা এই যে রেড ক্যান্ডেলটা ছোট্ট পুল ব্যাক বলতেই পারো, যাই হোক কিছুই নয়। তো এই যে ট্রেন লাইনটা এখান থেকে আবার নামতেই পারতো, কিন্তু নামাটা এখন মার্কেটের ক্ষেত্রে পসিবল নয়, কারণ মার্কেট একটা রেঞ্জ ব্রেক করার চেষ্টা করে সবসময়ের জন্য। এই যে রেঞ্জ ধরে ধরে চলছিল তো মানছি, এই যে রেঞ্জ ধরে ধরে চলছিল তো মানছি, যারা ইনভেস্টমেন্ট করো তারা অবশ্যই জানবে যে অনেকগুলো স্টক পড়ে গিয়েছিল কিছুদিন আগে, এবং তার উপর যদি আরও পড়ে যায় তো মার্কেটে একটা ক্র্যাশের সম্ভাবনা রয়েছে, মানে হওয়ার কথা, তো কিন্তু সেরকম একটা ক্র্যাশের কোনো সম্ভাবনা নেই এখানে। তো সে কারণে আমরা কেন ভাববো যে মার্কেট এখান থেকে নিচে নামতে পারে আবার, ঠিক আছে। তো এই যে ট্রেন লাইনটা এখান থেকে আজকের ব্রেক করেছে, তুমি বুঝতে পারছো তাহলে কত বড় আজকের এখানটা মানে বায়ার্সরা পয়সা কামিয়েছে এখান থেকে, যারা কল কিনেছিল, বুঝতে পারছো গাইস। এই যে ট্রেন লাইনটা হায়ার টাইমে বড় টাইমে আজকেরই ব্রেক করেছে, দেখতে পাচ্ছ গাইস, এই যে আজকের ব্রেক করে এই দুটো ক্যান্ডেল ফর্ম করেছে, আজকেরই ব্রেক করেছে। তাহলে ভাবো, এখান থেকেও বুঝতে পারছি আমরা, ঠিক আছে। এই কারণে অ্যানালাইসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েপন। অ্যানালাইসিস করাটা খুবই জরুরি, বুঝতে পারছো গাইস। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। তো তারপরে দেখো গাইস, মার্কেট এখান থেকে কী করেছে, মার্কেট এবার যে সাইকোলজি জিনিসটা আসে, সাইকোলজি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন তো আমি অবশ্যই বলবো। আচ্ছা, এবার যে সাইকোলজি জিনিসটা আছে সেটা কি আমরা তো জানি, তাহলে একটা আমরা ভাবছি যে তুমি যখন মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তোমার মাথায় একটা এই জিনিসটা থাকবে যে আজকের মার্কেট তো বুলিশ হবেই, ঠিক আছে, একটা মার্কেট একটা বুলিশ সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা হয়তো বারবার এসএল হান্টিং করবে, বা আমরা ধরতে পারবো না কখন ফট করে মার্কেট স্পাইক দিয়ে উপরে চলে যাবে, বুঝতেই পারবো না। তাহলে দেখো গাইস, মার্কেট একটা রেঞ্জ বাউন্ড ব্রেক করেছে, ঠিক আছে, ব্রেক করেছে, খুব ভালো কথা। এবারে এরকম জায়গায় হয়তো অনেকে ট্রেড নিচ্ছে, কে নিচ্ছে না আমার জানা দরকার নেই, আমার দেখতে হবে যে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কখন ব্রেক করছে, ঠিক আছে। তো এই রেঞ্জটা ভালো করে দেখো গাইস, রেঞ্জটা কিন্তু নিচের দিকে ব্রেক করেছে, মার্কেট বলছি বুলিশ, কিন্তু ব্রেক করেছে নিচের দিকে। কেন ব্রেক করেছে? কারণ লোককে ভাবাচ্ছে যে মার্কেট নিচের দিকে যেতে পারে, ঠিক আছে। মার্কেট এখানে বারবার লোক মানে বেশিরভাগ পাবলিক ভাবছে যে মার্কেট উপরে যাবে, সেই কারণে তারা কল পজিশন নিয়ে রেখেছে, কিন্তু অপারেটর কী চাইবে, অপারেটর চাইবে তো ওদের তো এসএল হান্টিং করতে, তাই না। সেই কারণে ওরা কী করবে, মানে অপারেটর কী করবে, এখান থেকে নিচের দিকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে এই যে এত বড় স্পাইকটা অপারেটর ছাড়া কারা দেবে, এখানে হেভি পরিমাণ সেলিং হয়েছে, ঠিক আছে, এগুলো অপারেটরের খেলা। তো এখান থেকে মার্কেট ডাম্প হয়েছে, ঠিক আছে, ডাম্প হওয়ার পর এখান থেকে ধীরে ধীরে উঠেছে, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সাপোর্ট, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমাদের সাপোর্ট, যা আমি অনেক আগে থেকে জেনে রেখেছিলাম, এটা সাপোর্ট। তো এখান থেকে মার্কেট ওঠার চেষ্টা করেছে, ঠিক আছে, লোকে আবার এরকম জায়গায় কল পজিশন নিচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে সাইকোলজি, আমি বলেছিলাম ওয়েট করো, সবসময় যেন মার্কেটে ওয়েট করো, ঠিক আছে। আর এই যে EMA 7 আর EMA 21 তুমি যদি কিছুদিন ধরে ইউজ করো, আর এর ইউজটা যদি ভালোভাবে শিখে যাও, ও গড, মানে এর থেকে বড় ইন্ডিকেটর কিছুই আমি দেখিনি আমার লাইফে, ঠিক আছে। তো যাই হোক, এর উপর ডিটেলস ভিডিও আছে, জাস্ট চেক আউট। তো এখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে যারা কল পজিশন কিনে রেখেছিল, এই যে এত বড় যে রেড ক্যান্ডেলে দিল, এই রেড ক্যান্ডেলে অনেকে যাদের গায়ের কাছে এসএল ছিল তাদের কিন্তু হিট করে গেছে সব, ঠিক আছে, তাদের কাছে হিট করে গেছে। আচ্ছা, আবার উপরে উঠেছে, আবার রেড ক্যান্ডেল 3টে ফর্ম করেছে, লোকে আবার ভয় দেখাচ্ছে এখান থেকে আবার হয়তো ফলিং হতে পারে, হয়তো অনেকে সেল করে দিয়েছে, বা অনেকে মানে কী করবো ট্রেড থেকে কাট করে দিয়েছে, তো সেখান থেকে স্পাইক দিয়েছে উপরের দিকে,
ঠিক আছে, উপর দিকে স্পাইক দিয়েছে। আবার হয়তো অনেকে ভাবছে এই যে জোনটার উপরে উঠে গেছে, এই যে জোনটার উপরে উঠে গেছে, এবার তো উপরে উঠবে, ঠিক আছে, কিন্তু দেখো এখানেও কিছুটা টাইম স্পেন্ড করলো, আবার নামলো এখান থেকে, আবার ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, তাহলে এত কিছু হচ্ছে। আচ্ছা, এবার আমি একটু ভিডিওটা এটা এগিয়ে নিয়ে যাই। লাস্টে ফাইনালি গাইস কি হলো দেখো, উপরেই ওঠার কিন্তু কথা, সেই কারণে ও নিচের দিকে এতগুলো যখন ভাববে যে বারবার নিচের দিকে স্পাইক দিয়ে নিচের দিকে নামছে, বারবার নিচের দিকে স্পাইক দিচ্ছে, কিন্তু ছোটো স্পাইক দিচ্ছে, বড় স্পাইক নয়, কিন্তু ওভারঅল সেন্টিমেন্ট মার্কেটে বুলিশ, তাহলে ভাববে যে এমন একটা সময় আসবে যেখানটায় মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং খুব স্পিডের সাথে সেটা দেবে, মানে এটা বোঝার চেষ্টা করবে। কারণ নিচের দিকে যত মানে এটাই হচ্ছে নিয়ম, যখন মার্কেটকে উপরে যেতে হবে তখন সে নিচে বারবার এসএল হান্ডিং করে নিচে মানে শটাং করে স্পাইক দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করবে, আবার রিকভারি দিয়ে দেবে। সেই রিকভারিটা হয়তো ধীরে 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 ধীরেই হবে। দেখো এখান থেকে, দেখো এই যে এখান থেকে ভালো করে বুঝতে পারবে, এই যে রিকভারিটা দিয়েছে দেখো ধীরে 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 এখান থেকে আবার এসএল হান্ডিং করেছে হয়তো অনেকের, বা এখানে প্রিমিয়াম অনেক ডিকে করে গেছে, এই যে রেঞ্জের মধ্যে প্রিমিয়াম অনেক ডিকে করে গিয়েছিল, তো এখান থেকে ঝটাস করে মার্কেট উপরে উঠে গেছে, ঠিক আছে, আবার ধীরে 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 টাইম স্পেন্ড করে আবার ধীরে ধীরে এখান থেকে উঠেছে। আর অ্যান্ড ফাইনালি কি হয়েছে, ফাইনালি ধীরে ধীরে মার্কেট আবার নিচে নেমেছে, উপরে উঠেছে, ঠিক আছে, নিচে নেমেছে ধীরে ধীরে, আবার এখান থেকে ডাব্লু মতো একটা বানিয়ে আবার উপরে উঠেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে উঠেছে। এখন এই যে বলছি যে মার্কেটে বুলিশ সেন্টিমেন্টটা তুমি ভালোভাবে বুঝতে পারবে কিসে, তুমি যদি নিফটি ফিফটি খোলো তাহলে বুঝতে পারবে যে আজকে নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, কী পরিমাণ স্পাইক দিয়েছে সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা জাস্ট ইমাজিন করো, জাস্ট দেখো এই যে জায়গাগুলোতে ভালো করে দেখো গাইস, হ্যাঁ ভালো করে এই জায়গাটা ভালো করে বুঝতে পারবে। নিফটি ফিফটিতে কী হয়েছিল, নিফটি ফিফটিতে খুব ইন্টারেস্টিং জিনিস কী হয়েছিল, আমি যেটা সকালবেলা ভেবেছিলাম সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে রেঞ্জের মধ্যে রয়েছে, তো এটা আমাদের ফার্স্ট সাপোর্ট ছিল, S1 ছিল, আর এটা ছিল S2 ছিল, ঠিক আছে। আমি ভেবেছিলাম যদি নিচে নামে তো জোর S2 পর্যন্ত আসতে পারে, ঠিক আছে, এর নিচে নামার কথা নয়। তো মার্কেট এই যে জোনটা S1 আর S2-র মধ্যে অনেক দিন ধরে মার্কেট ছিল, ঠিক আছে, তো সেই কারণে আমি কী ভেবেছিলাম যে মার্কেট এখান থেকে হয়তো বাউন্স ব্যাক করে উপরে উঠবে। ভিডিওটা বোরিং লাগলে বলছি গাইস পরে দেখো, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কি আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আমার এখানে বলা বাকি আছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট এই যে নিচের দিকে যে ট্রেন লাইনটা ব্রেক করে দেখো মার্কেট নিচে নেমে গেছে, ঠিক আছে, নিচের দিকে ব্রেক করে নিচে নেমে গেছে, আবার এখানে টাইম স্পেন্ড করেছে, আবার এখানে নিচে নেমে গেছে, ঠিক আছে, আবার এখান থেকে ওঠার চেষ্টা করেছে, আবার ধীরে 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 এবার অনেকে ভাবছে দেখো মার্কেট এখানে নিচে নেমে গেছে, নিচে নেমে যাওয়ার পর আবার এখানে উঠেছে, আবার টাইম স্পেন্ড করেছে মানে এবার এখান থেকে উপরে উঠবে। হয়তো অনেকে এখানটায় কল পজিশন নিয়েছে, কিন্তু তাদেরকে তো এসএল হান্টিং করতে হবে না। দেখো যাওয়ারই প্রবণতা কিন্তু ওর উপরের দিকেই, সেই কারণে বারবার নিচের দিকে স্পাইক দিচ্ছে, বুঝতে পারছো। যদি নিচের দিকে যাওয়ার প্রবণতা থাকে তাহলে বারবার উপরের দিকে স্পাইক দেবে, আর উপরের দিকে যদি যাওয়ার ইন্টেন্সিটি থাকে তাহলে বারবার নিচের দিকেই স্পাইক দেবে। এটাই হচ্ছে গাইস সাইকোলজি, মানে এটাই তো অপারেটর খেলবে, নাহলে এসএল হান্টিং করবে কী করে, ঠিক আছে। নাহলে তোমাকে মার্কেট থেকে বাইরে সবাইকে বাইরে বার করে দিয়ে নিজেই একা উপরে উঠবে, ঠিক আছে, হাঁ করে। তো দেখো গাইস এখান থেকে খুব মানে স্পিডে নিচের দিকে পড়ে সেটাকে রিকভারি করার চেষ্টা করছে, ধীরে ধীরে রিকভারি করার চেষ্টা করছে, আবার উপরে উঠলো, ঠিক আছে, আবার লোকে হয়তো কল পজিশন নিচ্ছে, আবার স্পাইক দিয়ে নিচে নামলো, এসএল হান্টিং করলো। দেখেছো গাইস কীভাবে এসএল হান্টিং করছে। এই কারণে বলি যে কোনো একটা লেভেল পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত, ঠিক আছে, আমাদের ওয়েট করা উচিত। মানে যেহেতু মার্কেট এই যে লেভেলটা S1 যে একটা বড় একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচে নেমে গেছে, তার মানে আমাদের বুঝতে হবে যদি S1 সাপোর্টের উপরে যদি উঠে যায়, মানে এটা তখন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের উপরে যদি উঠে যায় তাহলে কিন্তু এরপর থেকে উপরে উঠতে পারে, তার নিচে কিন্তু বারবার এসএল হান্টিং করবে এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে বারবার এসএল হান্টিং করবে, সেটাই করছে, বারবার এসএল হান্টিং করছে। কিন্তু আমি চুপচাপ বসেছিলাম, কারণ জানি তো মার্কেট বারবার এসে হান্টিং করবে, এরকমই তো সিস্টেম, কোনো দরকার নেই যে স্পাইকগুলোতে হয়তো অনেকে ট্রেড নিয়েছে, কোনো দরকার নেই, কিসের জন্য আমরা রিস্কি ট্রেড নেবো, ঠিক আছে। তো মার্কেট আবার দেখো বারবার এখানটায় টাইম স্পেন্ড করার পর ধীরে 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 উঠলো। এবার লোকে এখানে কিন্তু অনেকে ক্লান্ত হয়ে গেছে, দিস বাবা এখান থেকে মার্কেট উঠছে, আবার হয়তো নিচের দিকে আবার নামতে পারে বলে হয়তো অনেকে আবার ভয় পেয়েও নিল না। এবার যেখানে আসল ট্রেড যেটা নেওয়া উচিত সেটা কীভাবে বলবো, সেটা কি হওয়া উচিত, সেটা হওয়া উচিত
এই জায়গাটায় মার্কেটে হয়েছে বলে বলছি না গাইস, এই জায়গাটায় তোমাদের নেওয়া উচিত, এই জায়গাটা নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? কারণ দেখো মার্কেট নিচ থেকে উঠেছে, S2 সাপোর্টকে ব্রেক করে নিচে চলে গিয়েছিল, এবার সেখান থেকে রিকভারি হয়ে S2-র কাছে গেছে, S2-র কাছে গিয়ে আবার S1-এর কাছে গেছে, S1-এর কাছে এসে এই যে ছোট্টটা পুল ব্যাক নিয়েছে। ভালো করে দেখো গাইস, ভালো করে দেখো, এই যে উঠে একটা ছোট্ট মতো পুল ব্যাক নিয়েছে, মানে একটা রিটেস্ট নিয়েছে, পুল ব্যাক বলছে রিটেস্ট নিয়েছে এই জায়গাটা, ঠিক আছে। তো এই রিটেস্টে এখান থেকে কিন্তু একটা বাইং পজিশন এখানে নেওয়াটা উচিত। তো এখান থেকে একটা বাইং পজিশন, এখান থেকে একটা এন্ট্রি হওয়া উচিত। তো এখান থেকে এন্ট্রি হলে তাহলে কি হতো, তো দেখো মার্কেট এখান থেকে খুব একটা নামেনি, ছোট্ট একটু করে নেমেছে, ঠিক আছে। তোমাদের তো এসএল তো মিনিমাম তো একটু বড় রাখাই উচিত এখানটায়, ঠিক আছে। কি আর বলবো, যদি নাও রাখো তো মিনিমাম তো, যদি বড় রিস্কি ট্রেডার হও তো এতদূর পর্যন্ত এসএল তো রাখা উচিত, এতদূর না রাখলেও তো এতদূর তো রাখা উচিত। এখানে এসএল রাখার বা জায়গাও নেই গাইস, ঠিক আছে। একটা মানে এখান থেকে মার্কেট নিচে পড়তে পারে এরকম একটা সম্ভাবনা ছিল, সত্যি কথা যেটা। তো মার্কেট এখান থেকে একটু কিছু টাইম স্পেন্ড করে এখান থেকে দেখো গাইস, এই জায়গাটা থেকে মার্কেট একটা বড় স্পাইক দিয়ে উপরে উঠেছে, ঠিক আছে। অনেক জায়গায় মার্কেট আছে 2-3 গুণ হয়েছে, 2-3 গুণ 4-5 গুণও হয়েছে নিফটি 50-তে আজকের, মানে যেহেতু আজকে এক্সপায়ারি সেই কারণে দারুণ উঠেছে। আর কেউ যদি এখান থেকে যদি কল পজিশন হোল্ড করতো, মানে এই জায়গাটা থেকে যদি কল পজিশন, কোথায় গেল এই জায়গাটা থেকে যদি কল পজিশন নিত তাহলে এত বড় সে একটা মুভ ক্যাপচার করতে পারতো। তো বলবো যে দরকার নেই, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখান থেকে ধরার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে ধরতে পারলে এনাফ, ঠিক আছে। তারপর এখানে ধীরে ধীরে নেমেছে, এভাবে হয়েছে। কিন্তু ওভারঅল তুমি যদি দেখো যে মার্কেটে একটা বুলিশ সেন্টিমেন্ট থাকার কারণে মার্কেট একটা রিকভারি দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। পুরো রাউন্ডিং বটম, আমি টেলিগ্রামে লিখেছিলাম পুরো রাউন্ডিং বটম, এই যে বটমটা রাউন্ডিং বটম, ঠিক আছে। তো রাউন্ডিং বটমে কীভাবে ট্রেড নিতে হয় অবশ্যই তোমরা হয়তো জানো, আর না জানলে চ্যানেলে ভিজিট করো। এই যে এটাকে রাউন্ডিং বটম বলে, ঠিক আছে। নেক্সট ডে কী হতে পারে, এই যে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের কাছ থেকেই মার্কেট ফিরে আসছে, ঠিক আছে। এটাকে বলতে পারি কাপ, আর তার হ্যান্ডেল বানিয়েছে, এই যে এটা বড় একটা হ্যান্ডেল বলতেই পারো। ওই হ্যান্ডেলটা ব্রেক করলে আমরা উপরের দিকে নেব, ততক্ষণ মার্কেট এর মধ্যে গিজগিজ করে আবার নামতে পারে, ঠিক আছে। কিন্তু জানা তো উপরই হ্যাঁ, ঠিক আছে, ও তো উপরেই যাবে গাইস, মার্কেট উপরেই যাবে, যেটা কেউ খণ্ডাতে পারবে না, মার্কেট নিজেও খণ্ডাতে পারবে না, ঠিক আছে। আর আজকে দেখছিলাম রাত্রেবেলা ডাউ জোন্সও পজিটিভ, তো সুতরাং এখানে টাইম স্পেন্ড করছে। হয়তো নেক্সট দিন হলে কী হবে, যদি গ্যাপ আপ তো হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি হয় কী হবে, মার্কেট হয়তো এখানে টাইম স্পেন্ড করলো, একটু নামলো, কিন্তু ধীরে ধীরে আলটিমেটলি তার উপরের দিকেই যেতে হবে, এবং সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে যে কখন যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাইকোলজি এখান থেকে বুঝতে পারলাম যে এইভাবে বুঝতে হবে যে মানে মার্কেট বারবার করে আমাদের কী করবে, মানে টাইম স্পেন্ড করার চেষ্টা করে, বারবার এসএল হান্টিং করার চেষ্টা করবে। এরপরে আমাদের যে জিনিসটা জানা উচিত সেই জিনিসটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে বুঝবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝার জন্য আমাদের কী করতে হবে, 1 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা অনেক কিছু হেজিটেট হয়ে যাচ্ছি, ঠিক আছে, অনেক কিছু গুলিয়ে যাচ্ছে। তখন আমরা কী করবো, সঙ্গে সঙ্গে দেখি তো 15 মিনিটে দেখি তো কী হচ্ছে, বা 10 মিনিট কি 5 মিনিটে দেখি তো কী হচ্ছে। তো আমি বেশি প্রেফার করবো 15 মিনিটে দেখার জন্য, বড় টাইম ফ্রেমে। তো তোমরা যদি দেখো গাইস 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখো, ঠিক আছে, কী হয়েছে 15 মিনিট টাইম ফ্রেমে কী হয়েছে, কিছুই বুঝতে পারছো? কোনো ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাদের চেনা চেনা লাগছে? কোনো হ্যামার নেই, কোনো কিছুই বুঝতে পারছো না। কিন্তু একটা মেন জিনিস বোঝার রয়েছে, সেটা কি, বড় টাইম ফ্রেমে দেখার একটাই মানে মজা কি, সেটাই হচ্ছে এটা যে দেখো এই যে রেড ক্যান্ডেল অলরেডি বানিয়ে ফেলেছে, ওকে। তারপর রেড ক্যান্ডেলটা বানিয়েছে, তারপরের যে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে কভার করে নিয়েছে, ওকে। এটা বুঝতে হবে, এরকমভাবে অ্যানালাইসিস করতে হবে যে তার মানে এখান থেকে একটা মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ এখানটা সেলারটা দুর্বল হয়ে পড়েছে। এখানে দেখতে পাচ্ছ কত বড় গ্রিন ক্যান্ডেল, 15 মিনিট মানে বড় টাইম ফ্রেমে। তারপরে দেখো এই যে ক্যান্ডেলটা গাইস, এই যে ক্যান্ডেলটা কী বলবো, এটাকে ডিবেট চলে আসবে, শুটিং স্টার বলতে পারি বা ইনভার্টেড হ্যামার বলতে পারি, চলো শুটিং স্টার বলবো এটাকে, ইনভার্টেড হ্যামার ওখানে নয়, ঠিক আছে। তো শুটিং স্টার এখানে বানিয়েছে, শুটিং স্টার বানানোর পর কী হয়েছে,
শুটিং স্টার বানানোর পর অবভিয়াসলি তোমরা জানো অবশ্যই হয়তো শুটিং স্টার বানালে কী হয়, মার্কেট নিচের দিকে পড়ে। তো সেটাই হয়েছে গাইস। তো এটাই বড় টাইম আমাদের খেয়াল করতে হবে। গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, শুটিং স্টার, রেড ক্যান্ডেল, ঠিক আছে, তার মানে পুরো সেট আপ হয়ে গেল। তো তারপরে আবার কি হয়েছে, এটা হয়ে যাওয়ার পর এর নিচে দেখো কত বড় শ্যাডো, কত বড় শ্যাডো, আমাদের মার্কেটকে খেয়াল রাখতে হবে। কত বড় শ্যাডো, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নিচ থেকে প্রেশারটা প্রচুর, ঠিক আছে, নিচের দিকে টিকি মানে কি নিচ থেকে প্রেশারটা প্রচুর বড় প্রেশার। তো সেখান থেকে আমরা কিন্তু বুঝতেই পারি যে মার্কেট একটা উপরের দিকে যাওয়ার প্রবণতা রয়েছে, ঠিক আছে। তো সে কারণে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আবার তারপরে মার্কেট টাইম স্পেন্ড করেছে নিচের দিকে, করার পরে তোমরা যদি ওভারঅল দেখো বড় টাইম ফ্রেমে দেখো একটা ডাব্লু বানিয়েছে। তোমরা কেউ নোটিস করেছো গাইস? এই দেখো, এই 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 কারণেই বলি যে বড় টাইম ফ্রেম খেয়াল রাখতে। দেখেছো গাইস, বড় টাইম ফ্রেমে যদি দেখতে যে বড় টাইম ফ্রেমে ডাব্লু বানাচ্ছে, তারা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ইজিলি এই জায়গাটা থেকে কিন্তু ট্রেড নিতে পারতে। দেখো এই যে গ্রিন রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, মার্কেটকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে, বারবার লক্ষ্য রাখতে হবে মার্কেটে। তারপরে একটা ছোট্ট মতো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যেটা আগের রেড ক্যান্ডেলের বডিকে কভার করে নিয়েছে। এই যে গ্রিন ক্যান্ডেলটা আগের রেড ক্যান্ডেলের বডিকে কভার করে নিয়েছে। বুঝতে হবে যে এখানটা রেড ক্যান্ডেলটা ছোট হয়েছে, আগের রেড ক্যান্ডেলগুলো দেখো বড় বড় রেড ক্যান্ডেল, ঠিক আছে, কিন্তু এখানকার রেড ক্যান্ডেল দেখো ছোটো ছোটো রেড ক্যান্ডেল। কিন্তু পরের যে গ্রিন ক্যান্ডেলটা সেটা কিন্তু ছোট নয়, সেটা ছোট কিন্তু আগের রেড ক্যান্ডেলের বডিকে কভার করে নিয়েছে। মানে মার্কেটে এখানটা একটা স্ট্রেংথ রয়েছে কলেজ সাইডে, ঠিক আছে। আর ওভারঅল এখানে একটা ডাব্লু মতো ফর্ম হয়েছে, তোমরা যদি ভালো করে ধরতে পারো বা বলতেই পারো একটা ভি শেপ রিকভারি, ঠিক আছে, কুছ ভি বল সকতে হো। ওকে, তো সেখান থেকে মার্কেট একটা উপরের দিকে কত বড় মুভ দিয়েছে, ওকে, উপরের দিকে মুভ দিয়েছে। আর তাছাড়া যেটা আমি বলেছিলাম ইএমই 21 আর 7 যেটা মানে খুব ইম্পর্টেন্ট, আরও তো বড়ো টাইম ফ্রেমে খুবই কার্যকরী। দেখো এই জায়গাটা ক্রস সেকশন হয়েছে, দেখো এই জায়গাটা ক্রস সেকশন হয়েছিল পুটের দিকে, তুমি অবভিয়াসলি নিতে পারতে। আবার এখানটায় কল সাইডে এখানে একটা ক্রস সেকশন হয়েছে, তো এখান থেকে অবভিয়াসলি নিতে পারতে। এবার যতক্ষণ না এই দুটো গিয়ে আবার কোথাও নিচের দিকে ক্রস সেকশন করছে, ততক্ষণ মানে নিচের দিকে না নেওয়াই ভালো। ততক্ষণ উপরের দিকে রয়েছে, এখন উপরের দিকেই মার্কেট উপরে উঠবে, ঠিক আছে, এরকম একটা বলতে পারি আমরা। ইএমএ 7 আর ইএমএ 21 আমি এতদিন ধরে অবজার্ভ করেছি, মানে খুবই কার্যকরী জিনিস, ঠিক আছে। তো আচ্ছা, এটা তো হয়ে গেল। তাহলে দেখো তোমাদের এখানে চার্ট প্যাটার্নও দেখিয়ে দিলাম, ডাব্লু চার্ট, ক্যান্ডেলস্টিক কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা দেখিয়ে দিলাম, সাইকোলজি কীভাবে কাজ করে সেটাও দেখিয়ে দিলাম, ইন্ডিকেটর দেখিয়ে দিলাম, 21 আর 7 ইন্ডিকেটর দেখিয়ে দিলাম, ঠিক আছে, প্রাইস অ্যাকশনও দেখিয়ে দিলাম, হায়ার হাই লোয়ার লো সব কিছুই দেখিয়ে দিলাম। আর কি চাই, আর বলেও দিলাম কীভাবে মার্কেটে মানে মার্কেট কীভাবে মানুষকে এসএল হান্টিং করায়, অপারেটরের মাইন্ডসেট কীরকম, মানে নিউজ কীভাবে ম্যানুপুলেট করে, সব কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম। তুমি যদি ভিডিওটা যদি পুরোপুরি হয়তো শেষ পর্যন্ত দেখেছো তো কনগ্রাচুলেশান, অনেক কিছু আইডিয়া পেয়ে গেছো, ঠিক আছে। এবার এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে হবে, আমি তো একটা ভিডিওর মধ্যে আর কত পুরো ক্লিয়ারলি বলবো। তো এই টপিক এত জিনিস জানার পর, এত জিনিস প্রতিদিন মানে মেমোরিতে রাখার পর, সব কিছু এতদিন ধরে এক্সপিরিয়েন্স করার পর কিন্তু তুমি এটা ভালো ট্রেড নিতে পারবে, ওকে। আচ্ছা, তারপরে দেখো এই যে রেড ক্যান্ডেলটার পরে দেখো এখানে কিন্তু নিচে একটা হ্যামার বানিয়েছে, হ্যামার বানানোর পর কিন্তু আবার উপরের দিকে উঠেছে, এর আগে কোথাও কিন্তু হ্যামার বানায়নি। আচ্ছা তুমি নিজেই বলবে, দেখো এখানে একটা শুটিং স্টার বানিয়েছে, গ্রিন ক্যান্ডেল, এই যে শুটিং স্টার মানে উপর থেকে সেলিং প্রেশার, এই যে উপরের দিকে টিকি মানে কি উপর থেকে সেলিং মানে চাপ দিচ্ছে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে চাপ দিচ্ছে, মানে বুঝতেই পারছো এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা বুঝতেই পারছো, দেখে আন্দাজ করতে পারছো, তার মানে নিচে আর তো আসতেই পারে। তো নিচে এখান থেকে এসেছে, এখান থেকে উঠেছে, আবার নিচে নেমেছে, এখানে হ্যামার বানিয়েছে, এবার উঠেছে, ঠিক আছে। নেক্সট দিন কী হবে, নেক্সট দিন বোঝা যাবে। তো তোমরা 15 মিনিটটা অবশ্যই দেখবে, লক্ষ্য রাখবে, ওকে। তো এই ছিল আজকে গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিও মানে বোঝানোর মধ্যে কোথাও ত্রুটি থাকে তো মাফ করবেন, আর হ্যাঁ একটা সুন্দর কমেন্ট করবেন, আর ভিডিওটা প্লিজ লাইক করে দিও, হ্যাঁ যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ওকে। টাটা, গুড বাই।